এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রশিদুজ্জামান 104 খুলনা 6 আলোচনা অংশগ্রহণ করবেন। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট বক্তৃতায় আমাকে সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি শতাব্দীর মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার আজন্মের প্রেরণাদাত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং 75-এর কাল রাত্রে বঙ্গবন্ধু পরিবারের যে সকল মহাপ্রাণ নিহত হয়েছিল সকলের প্রতি শ্রদ্ধা জানাই জাতির জনকের আজন্মের সহযোদ্ধা কারাগারের প্রকোষ্ঠে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। বাংলাদেশের স্বাধিকার এবং স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত বীর সেনানায়করা নিজের জীবন বিসর্জন দিয়েছিল সেই সকল মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। বীরাঙ্গনা খেতাব নিয়ে যে সকল মা বোনেরা আজও অনেকেই বেঁচে আছে, মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি অগাধ শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। মাননীয় স্পিকার, আমি অকপটে আমার অপারগতা প্রকাশ করতে চাই যে আমি অর্থনীতির ছাত্র নই। সহজ অর্থে আমার বোধগম্যে বাজেট বলতে যা বুঝি তা হলো একটি লক্ষ্যমাত্রা। জননেত্রী শেখ হাসিনা বাংলার 17 কোটি মানুষের এই বৃহৎ সংসারের অভিভাবক। তিনি 17 কোটি মানুষের সুখ, শান্তি, উন্নত জীবন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের মাধ্যমে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সেটাই 2024-25 অর্থ বছরের বাজেট বলে আমরা জানছি। সঠিক গন্তব্যে পৌঁছানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী মহোদয় 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন। এই লক্ষ্যমাত্রা অর্জনের পশ্চাতে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় অর্থমন্ত্রী সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সুদূর প্রসারী চিন্তার প্রতিফলন। এ কারণে আমি নির্দ্বিধায় উল্লেখিত বাজেট বাংলাদেশের মানুষের জন্য সকল প্রকার কল্যাণকর দিক বয়ে আনবে বলে বিশ্বাস করি। বাজেটের খাতওয়ারি চুলচেরা বিশ্লেষণে না গিয়েই মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই এমন গণমুখী, কল্যাণকর, জনবান্ধব বাজেট মহান জাতীয় সংসদে পেশ করার জন্য। মাননীয় স্পিকার, আমি দক্ষিণ পশ্চিম অঞ্চলের দুর্যোগ কবলিত কয়রা ও পাইকগাছার মাননীয় জাতীয় সংসদ সদস্য। এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার নির্বাচনী এলাকার মহা দুর্যোগ কবলিত যে অবস্থা তৈরি হয়েছে দুর্যোগ পরবর্তীতে আমি সে কথা বলতে চাই, আর সে কথা বলবার জন্য অনুগ্রহ করে আমাকে একটু সময় দিবেন। দুর্যোগ আমাদের নিত্যদিনের সঙ্গী, উপকূল অঞ্চলের মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে আছে এই দুর্যোগ। 2009 সালে আঘাত করেছিল আইলা, এর পরবর্তীতে সিডর, বুলবুল, আমফান, অনেক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়েছে এবং এখনো হচ্ছে। গত 2009 সালের 25শে মে আইলা আঘাত করেছিল, আর 2024 সালে 26শে মে আমাদেরকে এই রেমেল আঘাত করেছে। এই আঘাতজনিত কারণে আমরা বিধ্বস্ত হয়েছি। মে মাসের 23 তারিখ থেকে যখন বঙ্গোপসাগরে সংকেতের উদ্ভব ঘটতে থাকে আমরা প্রস্তুতি পর্ব সম্পন্ন করার চেষ্টা করেছিলাম দুর্যোগ মোকাবেলার জন্য। যখন 24 তারিখ আমরা বাঁধ মেরামতের জন্য বারবার চেষ্টা করেছি, যেখান থেকে বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে, পানি ছাপিয়ে যেখানে বাঁধ ভেঙে যেতে পারে সেই সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আমরা মেরামত করার চেষ্টা করেছি। 25 তারিখ যখন বিকালবেলায় আবহাওয়ার সংবাদ শুনেছি যে আমাদের কোনো প্রকারে এই দুর্যোগ মোকাবেলা করা ছাড়া পাশ কাটিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সে সময় অত্যন্ত বিনম্র চিত্রে মাননীয় জননেত্রী শেখ হাসিনার কাছে একটি খুদে বার্তা পাঠিয়েছিলাম। মাননীয় নেত্রী আমার সেই খুদে বার্তা হয়তো আমলে নিয়েছিলেন, যার কারণেই দুর্যোগ শেষ হতে না হতেই আমার ওই অঞ্চলে কয়রার এলাকায়
আমাদের 26 তারিখ 27 তারিখে মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয় আমাকে মোবাইল করে বলেছিলেন যে মাননীয় নেত্রী আপনার কাছে খবর নিতে বলেছেন, আমি 29 তারিখে আপনার এখানে পৌঁছাতে চাই। তিনি 29 তারিখে একটা দুর্যোগ প্রবণ এলাকায় ঝোড়ো বাতাসের মধ্যে হেলিকপ্টার যোগে তিনি পৌঁছেছিলেন। পৌঁছায় তিনি আমরা যে মানুষের আয়োজন করেছিলাম, হেলিকপ্টারের শব্দ শুনে চারিদিক থেকে মানুষ জড়ো হয়েছিল। তিনি সেই গণমানুষের মধ্যেই নির্দ্বিধায় বলেছিলেন যে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আপনাদের মাঝে এসেছি, আমি আপনাদের দুঃখ দুর্দশা দেখার জন্য পৌঁছেছি, আমি আপনাদের সঙ্গে কথা বলে দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনের পর আমি চলে যেতে চাই। কিন্তু আমাদের দুঃখের বিষয়, কয়রা এলাকায় যেখানে বাঁধ ভেঙেছিল সেই দুর্যোগ এলাকায় যাওয়ার কোনো সুযোগ ছিল না, যার কারণে আমরা তাকে সেখানে নিয়ে ভাঙা বাঁধ দেখাতে পারি নাই। তিনি যেতে চেয়েছিলেন, আর তিনি ওখানেই ত্রাণ দিয়েছেন এবং নেত্রীর নির্দেশনা উনি উল্লেখ করেছেন। আমাদের নিকট থেকে ক্ষতিগ্রস্ত 2 উপজেলার ক্ষতিগ্রস্তর তালিকা গ্রহণ করেছেন। এরপরে ওই দিনেই বিকালবেলা আমাদের মাননীয় ভূমিমন্ত্রী মহোদয় আমাদের পাইকগাছা উপজেলাতে গিয়েছেন, ভাঙন এলাকা পরিদর্শন করেছেন এবং ত্রাণ দিয়েছেন, দুর্যোগ কবলিত মানুষের সঙ্গে কথা বলেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের জননেতা আফহামা বাহাউদ্দিন নাছিম এমপি, তিনি আওয়ামী লীগের ত্রাণ কমিটি নিয়েই কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সম্পাদক জনাব আমিনুল ইসলাম সাহেব সহ আরো অনেক নেতৃবৃন্দ সহ পাইকগাছা এবং কয়রার দুর্যোগ এবং দুর্গম এলাকা পরিদর্শন করেছেন, নেত্রী নির্দেশনার কথা বলেছেন। আমরা শুনে খুশি হয়েছি এবং কৃতজ্ঞতা জানিয়েছি মাননীয় নেত্রীর প্রতি যে তিনি আমাদের প্রতি খেয়াল রেখেছেন। এই দুর্যোগ প্রবণ এলাকার মানুষের আর্তনাদের কথা তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং একের পর এক নেতৃবৃন্দকে পাঠিয়েছেন। সদস্য আরো 2 মিনিট বলবেন, অনুগ্রহ করে 2 মিনিটের মধ্যে শেষ করবেন। মাননীয় স্পিকার সাহেব মহোদয়, আমাকে একটু সময় দিলে ভালো হয়। আমার এলাকার যে দুর্যোগের পরবর্তী যে অবস্থা, সেই অবস্থা একটু জানা দরকার। মাননীয় নেত্রীর তিনি যে ব্যবস্থা নিয়েছেন, আমরা অনেক বেশি কৃতজ্ঞতার প্রতি। আমাদের ভেড়িবাঁধের সমস্যা, আমাদের পানীয় জলের সমস্যা, সুন্দরবনের যে সকল সমস্যা, এগুলো কিছুটা উল্লেখ করা দরকার বলে মনে করছি। ভেড়িবাঁধ আমাদের নিত্যদিনের একটা অভাব, আর পানীয় জলের অভাব আমাদের চিরন্তন হয়ে গেছে। আমার পানীয় জলের জন্য আপনার মাধ্যমে মাননীয় নেত্রীর কাছে বলতে চাই, যদি আমাদের সুপেয় পানি না দিতে পারেন, তাহলে আমাদের দাবি যে বঙ্গোপসাগরের লোনা পানি খাইয়ে বেঁচে থাকার মতো শারীরিক সক্ষমতা আমাদের দান করুন। আমরা সেটাই নিয়ে অন্তত বেঁচে থাকার চেষ্টা করি। ভেড়িবাঁধ আমাদের উঁচু হওয়া দরকার, টেকসই হওয়া দরকার। প্রতিবার বছর বছর পানির উচ্চতা বাড়ছে, আর আমাদের ভেড়িবাঁধগুলো দিনের পর দিন নিচু হয়ে যাচ্ছে। আমরা ভেড়িবাঁধ উঁচু চাই, টেকসই চাই। পানির সাথে পাল্লা দিয়েই আমাদের ভেড়িবাঁধ উঁচু করতে হবে, তাহলেই হয়তো আপাতত ভাবে আমরা এই পানির জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা পেতে পারি। আমরা যখন ত্রাণ প্রদান করবার জন্য সুন্দরবনের অভ্যন্তরে যাওয়ার চেষ্টা করেছি, দেখেছি সুন্দরবনের সুন্দরী হরিণ শাবকের মৃতদেহ নদীর স্রোতে ভেসে আসছে, আমাদেরকে ব্যথিত করেছে। মাননীয় নেত্রীর কাছে তাই বলতে চাই, তিনি তো অত্যন্ত মানব প্রেমী একজন মানুষ, যেমন তেমনি বন্য পশু প্রেমী, তেমনি প্রকৃতি প্রেমী। আমরা ফেসবুকের কল্যাণে দেখেছি তিনি নিজের হাতে হাঁসের মুখে খাবার তুলে দিচ্ছে। সেই দৃশ্য দেখে আমি আনন্দে আমার চোখে অশ্রু ভিজে গিয়েছে। আমি সে কারণেই তার কাছে দাবি করি, এই সুন্দরবন আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ। সুন্দরবনকে যেমন রক্ষা করা প্রয়োজন, ৭৫ সালের পর থেকে আওয়ামী লীগ ক্ষমতা আসার আগ পর্যন্ত যত সরকার ক্ষমতায় এসেছে, সকল সরকারই এই বনকে লুটপাট করেছে। বন আস্তে আস্তে সংকুচিত হয়েছে, আর যার কারণে বন্য প্রাণীরা অনেকখানি অরক্ষিত। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর তার দূরদর্শী চিন্তার মধ্য দিয়েই এই বন সুরক্ষিত হয়েছে অনেকখানি। এখন অনেকখানি জলদস্যু এবং বনদস্যুদের হাত থেকে বন রক্ষা পেয়েছে, বনের শ্রীবৃদ্ধি ঘটেছে। আমরা এই ঝড় জলোচ্ছ্বাসে দেখেছি নদীর স্রোতে হরিণের মৃতদেহ ভেসে আসছে। বনের কর্মকর্তার কাছে জিজ্ঞাসা করেছি কত হরিণ মারা গিয়েছে, তিনি বলেছেন শতাধিক। আমি মনে করি যে শতাধিক নয়, এর সংখ্যা আরো অনেক বেশি। বনের গভীর জঙ্গলে যে সমস্ত হরিণ মারা গিয়েছে তার সংখ্যা নির্ধারণ করা হয় নাই।
মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে তাই জননেত্রী শেখ হাসিনার কাছে আমার জোর দাবি যে হরিণ শাবক বাঘ, বাঘ তো সুন্দরবনের প্রাকৃতিক রক্ষক, এবং বঙ্গোপসাগর আমাদের মৎস্য ভান্ডার, আমাদের এই দুই সম্পদ বাংলাদেশের অত্যন্ত অমূল্য সম্পদ। এই সম্পদকে রক্ষা করা দরকার। বনের পশুদের জন্য মাননীয় নেত্রীর কাছে 1 মিনিট শেষ করুন। বানিয়ে দিয়েছেন। আমাদের যেমন দুর্যোগকালীন সময় বিভিন্ন আশ্রয়ে অংশগ্রহণে আশ্রয় নেওয়ার জন্য বড় বড় বিল্ডিং তৈরি করে দিয়েছেন, তিনি বনের অভ্যন্তরে বন্য পশুদের জন্য, পশুরা তো বনের সুন্দর, সেই বনের অভ্যন্তরে আমাদেরকে বন্য পশু বাঘ এবং হরিণ তারা যাতে নিরাপদে আশ্রয় গ্রহণ করতে পারে দুর্যোগকালীন সময়, সেই আশ্রয় কেন্দ্র বনের আদলে বন্য পশুর আশ্রয় নেওয়ার মতো করে একটি আশ্রয়ন কেন্দ্র প্রতি দ্বীপে দ্বীপে একটা বা দুটো করে বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমাদের বেড়িবাঁধ, খাওয়ার পানি, আমাদের এলাকায় 2009 সালে যখন আইলা হয়েছিল, 2010 সালে মাননীয় নেত্রী আমাদের ওইখানে গিয়েছিলেন। তিনি জনসভায় উল্লেখ করেছিলেন একটি কৃষি কলেজ স্থাপনের জন্য। কৃষি কলেজের বিল্ডিং উঁচু হয়ে গিয়েছে, স্থাপিত হয়েছে, কার্যক্রম এখনো পর্যন্ত শুরু হয় নাই। এই কার্যক্রম শুরু করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আর একটি দাবি, আরো অনেকগুলো কথা ছিল, আর একটি দাবি। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।